দেখো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কিন্তু জিনতত্ত্ব বিবর্তন যে পার্টটা ছিল ওই জিনতত্ত্ব বিবর্তনের মোটামুটি অনেকটুকু শেষ করছিলাম, কিন্তু লাস্ট একটা পার্ট থেকে যেটা বিবর্তনের পার্টটা অনেকে স্কিপ করো, বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকেও প্রশ্ন আসছে আর প্রশ্ন আসে। এই পার্টটা ছোট পার্ট, একটু ইম্পর্টেন্স দিয়ে যদি পড়ো তাহলে আশা করা যায় যে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। চলো ক্লাসে চলে যাই। কোনো ধরনের কোনো সমস্যা হলে নিচে কমেন্টে জানাতে পারো, আমার কিন্তু স্ক্রিন সামনেই কমেন্ট আমি পড়তেছি, যারা যারা কমেন্ট করবা কমেন্ট করতে পারো। দেখো ক্লাসে এখানে আগের ক্লাসগুলোতে কি কি পড়ছিলা দেখো তো, এগুলো মনে পড়ে কিনা। গ্রেগর জোহার মেন্ডেল একজন বৈজ্ঞানিক ছিলেন যিনি অনেক কিছু করছেন। গ্রেগর জোহার মেন্ডেলে দ্বিসংকরায়নের দেখো ক্রমটা 9:3:3:1, এটা মনে পড়ে কিনা। আমি জাস্ট মনে করাই দিচ্ছি এটা মনে পড়ে কিনা। তারপর দেখো তো এগুলা মনে পড়ে কিনা। আচ্ছা কমেন্টে জানো তো টেস্ট ক্রসের অনুপাত কত। টেস্ট ক্রসের অনুপাত তাছাড়া লিথালজিনের বৈশিষ্ট্য কি, লিথালজিনের অনুপাত কত, লিথালজিনের যে বৈশিষ্ট্যগুলো আর উদাহরণগুলো ওগুলা মনে আছে কিনা। একটু নিজেকে নিজেকে প্রশ্ন করো যে ওগুলো মনে আছে কিনা। তোমার যদি মনে থাকে তাহলে ভালো, মনে না থাকলে এটা দেখো মনে আছে কিনা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনগুলো, এটা যদি মনে না থাকে তাহলে মনে করবে যে তোমার অবস্থা খুবই খারাপ। আমরা নিচের দিকে চলে যাই, দেখো এই যে একটা ছক পাবা, এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের যে ছক, এই ছকটা তোমার যদি না মনে থাকে বা না পারো ভাই তাহলে করার কিছু নাই। এখান থেকে ডায়াবেটিস যে ইনসিপিটাস এর একটু ভালো মতো ইন্ডিকেট করে রাখবা, কারণ ম্যাক্সিমামে আমাদের যে জুলজি বই আছে জুলজি সবকিছু হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস নিয়ে, বাট এই পার্ট শুধুমাত্র এইটাই ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে কথাবার্তা বলছে। আচ্ছা তারপর নিচের দিকে ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি, এগুলো মনে না থাকলে আরো কি করবো আর, এগুলা ক্লাসগুলো দেখে ফেলবা। এখন দেখো বিবর্তনের যে পার্ট এই যে বিবর্তনের পার্টের মধ্যে এই 3-4টা কথা আছে, যে ল্যামার্কিজম বা ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, বিজ্ঞানী ল্যামার্ক এটা দিচ্ছেন। ডারউইনিজম প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, আর এখানে অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। নিও ডারউইনিজম একটা ওয়ার্ড আছে দেখো, নিও ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষ মতবাদ। তারপর আগে আরেকটা আছে অগস্ট ভাইসম্যানের জাম্পলাজম মতবাদ। আর ডিপ দাবরিসের পরিবর্তী মতবাদ অথবা মিউটেশন থিওরি অফ দ্য ডাবরিস। এই 4-5টা পয়েন্ট তোমার আগে শিখতে হবে যে কার কোন মতবাদ। এই ভাইয়া এটা ভালো মতো আমাদের জানতে হবে। তারপর চলো নিচের দিকে ল্যামার্কিজম বা ল্যামার্কের উচ্চিত বৈশিষ্ট্য। এখানে দেখো তিনি বায়োলজি শব্দের প্রবর্তক বিজ্ঞানী ল্যামার্ক। তাছাড়া মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী দুই ভাগে ভাগ করেন বিজ্ঞানী ল্যামার্ক। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ওনার মেইন যে কথাবার্তা সব হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার নিয়ে কথাবার্তা বলছেন। তাহলে এটা আসলে আশা করি পারবা। লেমার কি সূত্র সম্মতে চলে আসো। লেমার 4টা সূত্র দিছে, 4টা সূত্রে শুধু নামটা পড়বা। প্রথম সূত্রের নাম বৃদ্ধি, 2 নম্বর সূত্রের নাম হচ্ছে দ্বিতীয় সূত্র প্রচেষ্টা, 3 নম্বর সূত্র হচ্ছে ব্যবহার ও অপব্যবহার, 4 নম্বর সূত্র হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার। মনে রাখবা যে 4টা বৈশিষ্ট্যের মধ্যে লাস্টের বৈশিষ্ট্য হচ্ছে মেইন বৈশিষ্ট্য। ল্যামার্কের বৈশিষ্ট্যটাই কিন্তু ছিল অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আশা করি আমার কথা বুঝতেছো। আর যে বাকি যে 3টা বৈশিষ্ট্য আছে ওই 3টা বৈশিষ্ট্য শুধু নাম পড়বা। নাম পড়ার একটি টেকনিকও আছে, টেকনিক ফলো করার থেকে 2-3 বার যদি বলো তাহলে তোমার কিন্তু মনে মনে পড়ে যায়। দেখো প্রথমটা বৃদ্ধি হবে, তারপরে চেষ্টা হবে মানে প্রচেষ্টা হবে, তারপরে ব্যবহার হবে। দেখো একটা একটা জিনিস প্রত্যেকটা জিনিসেরই এরকম নিয়ম অনুযায়ী হয়। প্রথমে বৃদ্ধি হয়, তারপরে প্রচেষ্টা হয়, তারপরে সেটা হচ্ছে ব্যবহার হয়, লাস্টেটা অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার। এভাবে যদি নর্মালি একটু মনে রাখো তাও কিন্তু মানে আমরা পারার মতো বা পারবো আশা করি। তারপর ল্যামার্কের সূত্রগুলোতে এই বৃদ্ধি এগুলা বিস্তারিত পেঁচাল পারছে, এগুলা দরকার নেই ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের। তারপর ল্যামার্কিজমের আলোচনা ত্রুটি ঠুটি এগুলা পেঁচাল আমাদের। এখানে এখানে আসো, ল্যামার্কিজমের ত্রুটিতে অনেক কথা বলছে, বাট এগুলা আপাতত না পড়লেও কোনো সমস্যা নেই, দরকার নেই। ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদে চলে আসো। বিজ্ঞানী ডারউইন 1859 সালে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থটা লিখছেন, এবং এই গ্রন্থের মধ্যে তিনি প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম সম্পর্কিত বলছেন। মনে করবা ডারউইন মানেই প্রাকৃতিক নির্বাচন সম্পর্কিত কথা বলছেন, আর ল্যামার্ক মানেই বিজ্ঞানী ল্যামার্ক ছিলেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, অর্জিত বৈশিষ্ট্য। তাহলে এই 2টা কথা ভাইয়া আমাদের ভালো মতো খেয়াল করতে হবে, অর্জিত বৈশিষ্ট্য কার আর প্রাকৃতিক নির্বাচন মতবাদ কার। তারপর নিচের দিকে আসো, নিচের দিকে এখানে কয়টা কথা আছে। এই বিজ্ঞানী ডারউইন উনি HMS বিগলস এই নৌজাহানে চড়ে তিনি দক্ষিণ আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং তোমার ইংল্যান্ডের এই ডেভেনপোর্টে যাত্রা শুরু করেন। এই লাইনটা একটু কষ্ট করে পড়ো, দরকার নেই যদিও, বাট তারপরে একটু পড়ো। তাহলে এখানে নৌজাহানের নামটা হচ্ছে HMS বিগলস, এটা কোচিং এ আসে পরীক্ষায়। তারপর ভাই আরো একটু নিচের দিকে আসবা,
এই যে তার সমসাময়িক আরেকজন ইংরেজি প্রকৃতিবিদ ছিলেন যার নাম হচ্ছে রাসেল ওয়েলস, আলফ্রেড রাসেল ওয়েলস। তিনি জীবের বিবর্তন সম্পর্কিত ডারউইনের অনুরূপ ধারণা প্রকাশ করেন, এজন্য ডারউইনের মতবাদকে ডারউইন ওয়েলস মতবাদ নামেও পরিচিত। তাহলে তোমাকে যদি ডারউইন ওয়েলস মতবাদ কি, ওইটা হচ্ছে ডারউইনের যে মতবাদ ওইটাই। ডারউইনিজমের মধ্যে আরো কয়েকটা কথা আছে এইখানে, ঘটনা প্রবাহ এবং সিদ্ধান্ত। ঘটনা প্রবাহ আছে টোটাল 6টা এবং সিদ্ধান্ত আছে 3টা। 3টা সিদ্ধান্ত কষ্ট করে একটু পড়তে হবে। জীবন সংগ্রাম, যোগ্যতমের জয় এবং নতুন প্রজাতির উৎপত্তি। যেটা মধ্যে দেখো, এটার মধ্যে 6টা যে ঘটনা প্রবাহ ছিল, ল্যামার্কের ছিল 4টা। এখানে 6টা ঘটনা প্রবাহের লাস্টেরটা প্রাকৃতিক নির্বাচন, ল্যামার্কের লাস্টেরটাই ছিল মেইন, এটারও লাস্টেরটাই হচ্ছে মেইন, যেমন 6টা প্রাকৃতিক নির্বাচন। তাহলে এটা পারা যাবে। আর বাকিগুলো তুমি যদি পারো তাহলে জীবন সংগ্রামের মধ্যে 2টা আছে, বংশবৃদ্ধির উচ্চ হার এবং খাদ্যের সীমাবদ্ধতা। পারলে এগুলা যে যোগ্যতমের জয়ের মধ্যে যে আবার 2টা আছে, আর লাস্টে নতুন প্রজাতি উৎপত্তির মধ্যে যে 2টা আছে, এই কয়টা পয়েন্ট একটু তুমি যদি পারো তাহলে পড়ে ফেলো। লাস্ট এটা 6 নাম্বার পয়েন্ট যে নতুন প্রজাতি উৎপত্তির মধ্যে পড়ে, এটা একটু খেয়াল করতে হবে। তারপর আর কি, আর কিছু নেই। সামনে আসো, সামনে আসো। ও, এখানে দেখো জীবন সংগ্রামের মধ্যে আবার 3 প্রকারের সংগ্রাম আছে। জীবন সংগ্রাম মানে অস্তিত্ব অস্তিত্ব রক্ষার জন্য যে সংগ্রাম, এটা 3 ভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে অন্ত প্রজাতিক সংগ্রাম, একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং আরেকটা হচ্ছে পরিবেশগত সংগ্রাম। 3টা শুধু নাম পড়বা, নামের পরে এটা একটু পড়তে পারো। বরফ যুগে যে ম্যামথ সহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এই পরিবেশগত সংগ্রামের জন্য এই বরফ যুগে। তারপর সার্বজনীন পরিবৃত্তি বা প্রকরণের পরিস্থিতি, এই পয়েন্টে আসো। এগুলাতে কিছু লাগবে না, প্রাকৃতিক নির্বাচন এগুলো পয়েন্টে কিছু লাগবে না। তারপরে ডারউইনের সমালোচনা আমরা কেন পড়বো, নব্য ডারউইনিজম বা নিও ডারউইনিজম তত্ত্বতে চলে আসো। নব্য ডারউইনিজমের বেশ কয়েকটা নাম আছে, ওই কয়টা আগে নাম শিখবো, নাম জানবো, তারপরে আমরা বইয়ের ভিতরে বাকি পার্টগুলো দেখবো। তার মানে আপাতত পড়লাম ল্যামার্কিজম, তারপরে হচ্ছে ডারউইনিজম, এখন হচ্ছে ডারউইনের যে নতুন ভার্সন, নব্য ডারউইনিজম। দেখো, নব্য ডারউইনিজমের মধ্যে বিজ্ঞানী ভাইসম্যান ও তার অনুগামীরা ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ আছে, এটাই নব্য ডারউইনিজম তোমার বলা হয়, হিসাব নিকাশ। তারপর তার জার্মপ্লাজম সোমাটোপ্লাজম তত্ত্বে উল্লেখ করেন যে জীবের জননাঙ্গের জনন কোষ থেকে জার্মপ্লাজম এবং তার দেহের অবশিষ্ট কোষে যে সোমাটিক কোষ থেকে থাকে সোমাটোপ্লাজম। এই জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মডেলটা দেয় এই বিজ্ঞানী ভাইসম্যান। এটা একটু খেয়াল করতে হবে আমাদের, এটা পারতে হবে আর কি। তারপর আরো নব্য ডারউইনিজম তত্ত্বের মধ্যে ভাইসম্যান ছাড়া বিজ্ঞানী হাক্সলে ছিল, স্পেন্সার ছিল, জর্ডান ছিল, তারপরে গ্রে এবং হ্যাকেল। এই কয়জন বিজ্ঞানীর নাম একটু পড়ো, কোচিং এ আসে তো তার জন্য, আর মেডিকেল এগুলো মোটামুটি লাগার কথা না, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এখানে তারা যে নব্য ডারউইনিজম তত্ত্বগুলো একটু যদি তুমি দেখো, এই 5টা তত্ত্ব একটু পারলে একবার রিডিং দিও। যে প্রাকৃতিক নির্বাচন ঘটে পপুলেশন পর্যায়ে, অভিযোজনের কারণে একাধিক, প্রাকৃতিক নির্বাচন এগুলোর মধ্যে একটি, অভিযোজনের কারণ একাধিক, বাট প্রাকৃতিক নির্বাচন এগুলোর মধ্যে একটি। তার মানে ওই যে ডারউইন বিজ্ঞানের প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কিত যে বলছে, মানে একদম সিঙ্গেললি বলছে, বাট ওনারা বলছে যে প্রাকৃতিক নির্বাচন হচ্ছে এগুলোর মধ্যে একটা, আর অভিযোজনের কারণ একাধিক। তারপর প্রাকৃতিক নির্বাচন ঘটে জীবের জার্মপ্লাজম স্তরে, আর জার্মপ্লাজম সংঘটিত হয় বংশগতির লাভে সামর্থ্য হয়। জার্মপ্লাজম তত্ত্বের আলোকে কেবল গোনাড থেকে জনন কোষে জেনেটিক বস্তু গঠিত হয়। আর এই মতবাদ প্রকরণের ব্যাখ্যায় বলা যায় যে জনন কোষ অভ্যন্তরীণ উদ্দীপনের ফলে এবং পরবর্তী বংশধরে প্রকরণ ঘটে এবং নতুন প্রজাতি সৃষ্টি হয়। এখান থেকে দেখছো বারবার একই কথাই বলছে, জনন কোষ সৃষ্টি হওয়া, এই কথাটাই বারবার বলছে। আর প্রাকৃতিক নির্বাচন ঘটে জার্মপ্লাজমে, আর জার্মপ্লাজম মানে জনন কোষ তৈরি হওয়া। এই কথাগুলা একটু কষ্ট করে ভাইয়া আমাদের ভালো মতো একটু দেখতে হবে, একবার রিডিং দিও, তুমি যদি রিডিং না দিয়ে থাকো তাহলে একবার পড়ো। ওকে, দেন আমরা নিচে যাই। তাহলে ল্যামার্কিজম এবং ডারউইনিজমের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যতে আসো। দেখো, প্রথমে হচ্ছে এটা ল্যামার্কিজম তো আমরা জানি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, আর ডারউইনিজম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। 1809 সালে, 1859 সাল এটা তো ফিলোসফিক জুলজিক এই গ্রন্থে প্রকাশিত হয় ল্যামার্কিজম। এবং ডারউইনিজম তোমার বের হয় অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এবং মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি কি আসলে ডারউইনিজম কি বলে ল্যামার্কিজমের মধ্যে, এগুলো একটু রিডিং দিও। মেন কথা অর্জিত গুণাবলীর উত্তরাধিকার, আর এখানে মেন কথা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই এই যে 5 নম্বর পয়েন্টটা পড়তে হবে। 5 নম্বর পয়েন্টে দেখো বলছে যে প্রচেষ্টা, ব্যবহার, অপব্যবহার, যেটা আমরা ওই যে ল্যামার্কিজমের যে প্রথম 4টা স্টেপস ছিল, বৃদ্ধি, প্রচেষ্টা, ব্যবহার, অপব্যবহার, ওইটার মধ্যেই 3টা, ব্যবহার, অপব্যবহার, প্রচেষ্টা, এটার মধ্যেই এই কয়টা কথা বলছে আর কি। তাহলে পারবা। আর এখানে শুধুমাত্র প্রকরণ একটাই হচ্ছে বৈশিষ্ট্য সৃষ্টির কারণ বলছে বিজ্ঞানী ডারউইন তত্ত্বের মধ্যে। তারপর গ্রহণযোগ্যতাতে আসো, একটা হচ্ছে গ্রহণযোগ্যতা কম বা অনাদৃত, আর একটা হচ্ছে গ্রহণযোগ্যতা অধিক, এটা তো আমরা জানি, কমন সেন্স। তারপর আসো বিবর্তনের সাপেক্ষে প্রমাণসমূহের মধ্যে শুধুমাত্র এক্সাম্পল বলবো মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের কথাগুলোতে আসো। এটা যেটা চ্যাপ্টার 1 আমরা পড়ছি, যে
মাছের থাকে 2টা প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, তাছাড়া উভচরে থাকে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, স্তন্যপায়ী থেকে 4 প্রকোষ্ঠ। এটা চ্যাপ্টার 1 আমরা বিস্তারিত পড়ছি, এখান থেকে আর পড়বো না। তারপর নিচের দিকে আসো, মেরুদণ্ডী প্রাণী মস্তিষ্কের পার্টে। মেনলি যে মেরুদণ্ডী প্রাণী সেরেব্রাম গঠিত হয়, সেরেবেলাম গঠিত হয়, এগুলা ইম্পর্টেন্ট না, এখান থেকে বাদ দাও। সমসংস্থ অঙ্গতে আসো। সমসংস্থ অঙ্গ, প্রথমে সংজ্ঞাটা পড়বা। যেসব অঙ্গের উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, সেসব অঙ্গকে বলে সমসংস্থ অঙ্গ। উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক হইতে হবে। এখন সমসংস্থ অঙ্গগুলা কি কি? যেমন মানুষের যে 5 আঙ্গুল থাকে, এই 5 আঙ্গুলের মধ্যে অগ্রপথ ভিন্ন ভিন্ন রূপ থাকে। এর মধ্যে দেখো এই এক্সাম্পল গুলো পড়বা সমসংস্থ অঙ্গতে। এই যে এখানে প্রথমে পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমি সিল এর ফ্লিপার যেটা হচ্ছে দাঁড়ের মতো হাত, ঘোড়া বা বিড়ালের অগ্রপদ, মানুষের হাত, সমস্ত অঙ্গ। আমি আবারও বলি, পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির সিল, আর হচ্ছে বিড়ালের পা, তারপরে হচ্ছে ঘোড়ার পা, সামনের পা, এবং মানুষের যে হাত গুলা, এগুলো হচ্ছে সমস্ত অঙ্গ, যেগুলার উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন সেম। তারপর আসো সমবৃত্ত অঙ্গের এক্সাম্পল পড়বা। সমবৃত্ত অঙ্গ থেকে অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা, কিন্তু কাজের দিক থেকে আবার একই। এই যে একটু আলাদা করে ভালো মতো তুমি যদি সংজ্ঞাটা না পড়ো, তোমার যদি সংজ্ঞা তুলে দিয়ে বলে যে এটা কি সমস্ত অঙ্গ নাকি সমবৃত্তি অঙ্গ নাকি কি, তখন কিন্তু তুমি ভেজালে পড়ে যাবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের হলে ঝামেলে পড়ে যাবা। তাহলে ভাইয়া এটা মোটামুটি আমাদের পারা লাগবে। তারপর নিচে দিকে আসো, সমবৃত্তি অঙ্গের এক্সাম্পল কি? সমবৃত্ত অঙ্গের একটাই এক্সাম্পল আছে, পাখির ডানা, প্রজাপতির ডানা। এই যে দেখো, পাখির ডানা, প্রজাপতির ডানা, একটা এক্সাম্পলই পরীক্ষায় আসবে, মেডিকেলেও আসবে, আমাদের ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় অঙ্গ সমূহতে আসো, শুধুমাত্র নামগুলো পড়বা। যে অঙ্গগুলা গুরুত্বহীন ওগুলোকে বলে নিষ্ক্রিয় অঙ্গ। যেমন লোম, উপপল্লব, উপপল্লবের ইংলিশ নামটা ইনিকটেটিং মেমব্রেন। তারপর আক্কেল দাঁত, তারপর হচ্ছে কানের পেশি, তারপর হচ্ছে পুচ্ছাস্থি বা কক্কিস, তারপর অ্যাপেন্ডিক্স। এই কয়টা পড়বা, বাট শুধু নামগুলা পড়বা। বাট তুমি যে ঝামেলাটা পড়বা, এখানে যে কানের পেশি আছে, এখানে অপশনে তোমাকে দিয়ে যাবে কানের অস্থি। সো কানের অস্থি যে আমাদের মেলিয়াসিনকে স্টেপিস, ওগুলো তো আর নিষ্ক্রিয় অঙ্গ না, বা ওগুলো তো আমাদের কাজে লাগবে। তারপরে দেখো পুচ্ছাস্থি বা কক্কিস, এটা ঠিক আছে। স্যাক্রাম হয়, তাহলে স্যাক্রাম, স্যাক্রাম যদি না থাকে তুমি তো বসতেই পারবা না, বসবা কিসের উপরে? স্যাক্রাম কিন্তু হবে না। তারপরে কানের অস্থি কিন্তু হবে না, এগুলো কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ না। অ্যাপেন্ডিক্স, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। একটা কোশ্চেন হচ্ছে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, কমেন্টে জানাও তো যদি জানো। তারপরে নিচের দিকে আসো, আক্কেল দাঁতে আসো। আক্কেল দাঁত নিষ্ক্রিয় অঙ্গ, ওকে। তারপর উপপল্লব, উপপল্লবের জায়গায় তোমাকে যদি বলে যে অক্ষি পল্লব, তখন কি করবা? অক্ষি পল্লব, অক্ষিপল্লব বলে কি করবা? অক্ষিপল্লব বলে কিন্তু আমাদের হবে না। উপপল্লব হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, অক্ষিপল্লব নিষ্ক্রিয় অঙ্গ না। লোম, লোম অবশ্যই নিষ্ক্রিয় অঙ্গ। এই কয়টা জিনিস ভালো মতো একটু শিখতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে স্যাক্রাম, এটা হচ্ছে পুচ্ছাস্থি বা কক্কিস, যেটা চ্যাপ্টার 3 আমরা, সরি চ্যাপ্টার 7 আমরা পড়বো, কঙ্কালতন্ত্র চ্যাপ্টারের মধ্যে। তাহলে এটা পারা যাবে। লেজ সহ ভূমিস্থ দেখো শিশু, যেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ লেজ। তারপর আর কি আছে? চোখের নিকটিটিং ঝিল্লি, যেটা নিকটিটিং ঝিল্লি। আর কানের যে পেশিগুলো, ওটাও কোনো কাজের না, অরিকুলার পেশিগুলো। আরেক নাম হচ্ছে অরিকুলার পেশি, কানের পেশি। তাহলে পারা যাবে ভাইয়া। তারপরে নিচের দিকে আসো, ভূতাত্ত্বিক প্রমাণ। এটা আমার সময় আমার সময় ঢাকা ভার্সিটি রিটেন আসছিল যে ভূতাত্ত্বিক প্রমাণের 5টা কারণ লেখো, 5টা বৈশিষ্ট্য। এগুলা বাংলা কথা তো মনেই থাকে না। আমি তোমাকে একটা টিক্স বলে দিই, তোমার যদি সামনে ঢাকা ভার্সিটিতে যারা পরীক্ষা দিবা, মানে যারা রিটেন পরীক্ষা দিবা, তো অবশ্যই রিটেন পরীক্ষা হয় ঢাকা ভার্সিটি পরীক্ষাতে। বায়োলজি কোশ্চেন যদি এমন কিছু না পারো, তাহলে 100% ছেড়ে দিয়ে আসবা না, অবশ্যই কিছু না কিছু হলেও লিখে আসবা। কিছু না কিছু লিখলেও তোমার আড়াইতে 1 দিবে, 1 মার্কে তোমার জন্য অনেক। কিছু না লিখলে 0, ওই 1 মার্কের জন্য তোমার সিরিয়াল 500 উপরে উঠে যাবে। তো আশা করি যে কথাটা বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, সামনে আসি, আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টেই থাকি, পরে চিন্তা পরে। ভূতাত্ত্বিক প্রমাণ থেকে এখানে একটা ওয়ার্ড পাবা, যে বিজ্ঞানী হেকেল পুনরাবৃত্তি মতবাদ দেন। এটা একটু শুধু পড়বা। তাছাড়া এই মতবাদ অনুযায়ী ব্যক্তিজনিক পুনরাবৃত্তি, এই পুনরাবৃত্তি ওয়ার্ডটা পাইলে বিজ্ঞানী হেকেল দাগায় দিবা। দ্যাটস ইট। জীবতত্ত্ব, ভূতাত্ত্বিক প্রমাণ, এই যে এইগুলা দরকার নেই ভাই। এখানে এটা পড়ো যে প্রতিটি পিরিয়ডকে বলা হয় ইপোক। তারপর হচ্ছে অনেক 12 বছরকে বলা হয় এরা। এগুলা অনেক কথাবার্তা আছে, এটা একটা ছকের মধ্যে পড়বো। ঘোড়ার বিবর্তনে আসো, ঘোড়ার যে সবার শেষের বিবর্তন, ওইটা একটু শিখতে হবে। সবার শেষের বিবর্তন হচ্ছে এই যে ইকুয়াস, এটা হচ্ছে আধুনিক ঘোড়া। শুধুমাত্র এই ওয়ার্ডটা পড়বা। ঘোড়ার বিস্তারিত করে তো আমাদের লাভ নাই, আমরা মানুষের বিস্তারিত করবো। ঘোড়ার লাস্টের স্টেপটাকে বলে ইকুয়াস, আর শুরুর স্টেপটাকে বলে ইওহিপাস। এই দুইটা জানলেই হবে। তারপরে তারপরে হচ্ছে সংযোগকারী সূত্র। সংযোগকারী সূত্রের মধ্যেও কয়েকটা কথা পাবা। এখানে দেখো, এই আর্কিওপটেরিক্সকে বলা হয় সরীসৃপ এবং পাখির সংযোগস্থল। সরীসৃপ আর পাখির যদি মিক্স করে, তাহলে আর্কিওপটেরিক্স আছে। এখানে একটা চিত্র আছে, এই যে দেখো, সরীসৃপ আর পাখির মিক্স আপ।
আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্যগুলো অনেক পেঁচাল আছে এখানে। এই বৈশিষ্ট্যগুলো আসলে সরীসৃপ বৈশিষ্ট্য এবং পাখির বৈশিষ্ট্য দুইটা মিক্স আপ। তুমি যদি চ্যাপ্টার 1 পড়ে থাকো, সরীসৃপের বৈশিষ্ট্যগুলা মানে হচ্ছে রেপটিলা এবং অ্যাবিস, এই দুইটা বৈশিষ্ট্যগুলো যদি পারো তাহলে এগুলাও পারবা। এটা রিডিং দিতে পারো, এখান থেকে প্রশ্ন আসবে না নরমালি। এই যে অক্সিপিটাল কন্ডাইল যে অ্যাবিসের বৈশিষ্ট্য, এটা কিন্তু চ্যাপ্টার 1-এ পড়ছোই তোমরা বা পারবা। তারপর নিচে দিকে আসো, এই এই যে এটা সম সমস্নিত, মানে এটা টেম্পারেচারটা বাইরের পরিবেশের সাথে টেম্পারেচার উঠানামা করে না, মানে হচ্ছে থার্মিক বা এন্ডোথার্মিকও বলা হয়, সেটা অ্যাবিসের বৈশিষ্ট্য। এটা একটু ভালো মতো দেখো, জাস্ট এইটা থেকে মানে এই পেজটা থেকে একটা কথাই মাথায় রাখো, আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ এবং পাখির সংযোগস্থল। এইটার আরেকটা নাম আছে, বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, মানে পাখিরা হলো মহান্বিত সরীসৃপ। দ্যাটস মিন যে পাখি হচ্ছে সরীসৃপের পরের স্টেপ। তার মানে আমরা তো চ্যাপ্টার 1-এ পড়ে আসছি যে রেপটিলার পরে আলটিমেটলি যে অ্যাবিস আসে। তারপর জীবন্ত জীবাশ্মতে পাঠে আসো। জীবন্ত জীবাশ্মতে কয়টা এক্সাম্পল আছে। প্রথম এক্সাম্পল, জীবন্ত জীবাশ্মর এক্সাম্পল হচ্ছে বোটানি থেকে শুরু করি আগে। বোটানিতে জীবন্ত জীবাশ্মের প্রথম এক্সাম্পল হচ্ছে সাইকাস, তাই না? সাইকাস থেকে শুরু করবো, লেখো সাইকাস, জীবন্ত জীবাশ্ম সাইকাস থেকে। তারপরে আসো নগ্নবীজি, তারপরে আসবো এখানে প্লাটিপাস, সাইকাসের সাথে প্লাটিপাস মিলাবা। তারপরে আসবা এখানে লেমিনাস, সরি লিমুলাস, লাস্টে লাস থাকবে। এই দুইটা ঝামেলা, লিমুলাস মানে আর্থ্রোপোডা। তারপর স্ফেনোডন সরীসৃপ আর লিটিমারিয়া মাছ। বুঝছো? এটা মনে রাখার একটা ঠিক আছে, এটা হচ্ছে লইট্টা মাছ, মনে করবে এইভাবে লইট্টা, লেটিমারিয়া লইট্টা, লইট্টা এভাবে। আর স্ফেনোডন মানে সরীসৃপ, এটা একটু কষ্ট করে আলাদাভাবে মনে রাখো। আর এই লিমুলাস যেটা, এটা পর্বের প্রাণী, এগুলা সবাই হচ্ছে কি বলে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। সাইকাস থেকে শুরু করবা, তারপর নিচের দিকে আসবে, এই ছকে আসো। এই ছক থেকে মেডিকেলে কোন ওয়ান্স আপন টাইম প্রশ্ন আসছে, লাস্ট বছরে কিন্তু প্রশ্ন আসছে এখান থেকে। দেখো কি প্রশ্ন আসে। স্তন্যপায়ীর যুগ বলা হয় কাকে? এটা হচ্ছে সিনোজুইক। সরীসৃপের যুগ বলা হয় কাকে? মেসোজুইক। মনে রাখবা কিভাবে, লিখবা এখানে যে সস্তা মশারি, এটা মেডিকোর একটা ট্রিক্স, সস্তা মশারি, এটা লিখবা আগে। এটা লিখলেই মোটামুটি হয়ে যাবে। শতে হচ্ছে সিনোজুইক, আর স্ততে হচ্ছে স্তন্যপায়ী, জুইক স্তন্যপায়ী। আর মশারিতে দেখো, মতে হচ্ছে মেসোজুইক, আর সারিতে হচ্ছে আহ, সরীসৃপ, সারিতে সরীসৃপ স দিয়ে, এটা স দিয়ে মেসোজুইক, আর এটা হচ্ছে সারিতে সরীসৃপ, সরীসৃপ যেটাই হয়। আচ্ছা, তারপর আর কি আছে? আর কিছু নাই, এখানে ঋষিকার হবে। তারপর নিচের দিকে আসবা, নিচের দিকে মোটামুটি আর কিছু নাই। এই বিভিন্ন ধরনের প্রমাণ প্রমাণ বলছে, এগুলা লাগবে না, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। লাস্টে হচ্ছে সারসংক্ষেপটা পড়ে ফেলবা। আর এই চ্যাপ্টার থেকে আর মোটামুটি কিছুই নেই। তুমি যদি যতটুকু বললাম ভাই, অতটুকু যদি তুমি খুব সিনসিয়ারলি পড়ো, তাহলে তোমার হয়ে যাবে এই চ্যাপ্টারটা। যে লাস্টের এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো একটু সলভ করে ফেলো। আর কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে যে চ্যাপ্টার 8 ব্রেনের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের লাস্টে যে পার্টটুকু বাকি আছে, ওই পার্টটুকু শেষ করার চেষ্টা করব। আর ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোডেড থাকবে, ওই ভিডিওটা দেখতে পারো। আর তাছাড়া তোমার যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পার্সোনাল টিচার দরকার হয়, নিচে আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা বেস্ট পার্সোনাল টিচার দিতে পারবো। আর আমি নিজেই অনলাইনে পড়াই, তাছাড়া আমাদের যারা টিচার আছে তারা অনলাইনে পড়ে, অফলাইনে পড়ে, ঢাকার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম, এই সবগুলাতে গভর্নমেন্ট মেডিকেলগুলো যেগুলো আছে, গভর্নমেন্ট মেডিকেলগুলো থেকে আমি যাদের চিনি পার্সোনালি, যারা খুব ভালো পড়ে, তাদেরকে পার্সোনাল টিউশন গুলো দেই বা তোমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই। তো আজকে এই পর্যন্তই রাখি। ধন্যবাদ সবাইকে।